তো প্রেজেন্ট মানে তো আমরা ইতিমধ্যে জেনেই গেছি বর্তমান। তো বর্তমান কালে বর্তমান সময়ে যেটা বর্তমান কালে যা হয়ে থাকে, বর্তমান কালে যা হয়ে থাকে কথাগুলো একটু বুঝতে হবে আমাদের। হয়ে থাকে, বর্তমান কালে যা হয়ে থাকে। তো বর্তমান কালে কি হয়ে থাকে? সাধারণত বর্তমান কালে যা হয়ে থাকে এইটা হলো, আমরা ইতিমধ্যে বলেছি, অভ্যাস কিংবা চিরসত্য বোঝায় আর কি, বা চিরন্তন সত্য। চিরসত্য মানে কি বুঝতে পারছো? যেটা আসলে সবসময় হয় এরকম। এই ব্যাপারগুলো কিন্তু এখানে জড়িত। তার মানে বর্তমান কালে মানে বর্তমান সময়ে যা হয়ে থাকে অভ্যাস বা চিরসত্য, এরকম ব্যাপারগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো আমরা একটা উদাহরণ দেই। উদাহরণটা এভাবে নেই যে ছেলেটি প্রতিদিন, খেয়াল করো, প্রতিদিন কথাটার মধ্যে কিন্তু বর্তমান সময়টা আছে। স্কুলে যায়, ছেলেটি প্রতিদিন স্কুলে যায়। তো এই যায় এবং প্রতিদিন দুটো শব্দ কিন্তু আমাদেরকে হেল্প করছে। কি? এটা হলো বর্তমান সময় এবং অভ্যাস। প্রতিদিন মানে তো এমনিতেই অভ্যাস বোঝাচ্ছে, এটা দ্বারা অভ্যাস বোঝা যাচ্ছে বাক্যটার মধ্যে। এই ছেলেটির অভ্যাসটা আছে, আর যায় ভার্বটা তো গুরুত্বপূর্ণ। এর আগে ক্লাস যদি তোমরা করে থাকো তাহলে জানো যে টেন্স যখন আমরা পড়ি তখন মূলত আমাদের ফোকাসটা থাকে ভার্বের দিকে। ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ভার্ব দেখেই সব কিছু আমাদের করতে হয়। তো আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। এর আগের আলোচনা যেহেতু আছে, এখন আমরা দেখব মূলত এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা বাক্য আকারে যখন আমরা লিখব তখন আমরা খেয়াল করে দেখব বাক্যগুলোর চেহারা কেমন হয়। আমি বলতে চাচ্ছি বাক্যের গঠন কেমন। গঠন অর্থাৎ আমরা এইমাত্র একটা বাক্য যেটা লিখলাম, মানে আমরা একটা বাক্য ধরেই নিই। ধরে যাক কুতুব নামে একটা ছেলের নাম আমরা লিখলাম, কুতুব প্লেস ফুটবল। তো এই যে বাক্যটা, এই বাক্যের এটাকে বলা হয় সাবজেক্ট, এটাকে বলা হয় ভার্ব। কেমন? তো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, যদি একটা বাক্যে আমরা শুরুতেই সাবজেক্ট এবং ভার্ব পাই, সাবজেক্ট এবং ভার্ব, এবং এই যে বাক্যটা আমরা লিখলাম এই বাক্যটা কিন্তু হাঁবাচক, মানে এর মধ্যে কিন্তু না নাই, হাঁ, কথাটার মধ্যে হাঁ। তো ইংরেজিতে যদি হাঁবাচক বাক্য হয়, মানে বাক্যের মধ্যে যদি না না থাকে, তাহলে সেটাকে বলা হয় কি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এটা বাংলা বলে আর কি, সরি ইংলিশ বলে, আর বাংলা বলে হচ্ছে হাঁ, হাঁবাচক। তো অ্যাফার্মেটিভ বাক্যগুলো সাধারণত না থাকে না, বাক্যগুলোর মধ্যে না থাকে না, সাধারণত না, না থাকে না। যেমন কুতুব প্লেস ফুটবল এরকমভাবে হয়, এটাকে বলে অ্যাফার্মেটিভ বাক্য। তো এটার অ্যানালাইসিস যদি তুমি করো তাহলে তুমি বলবে সাবজেক্ট এবং কি ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হবে, নট থাকবে না। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় যে বাক্যটা আমরা পাবো, মানে কাঠামোটা পাবো, সেটা হতে পারে নেগেটিভ। তো নেগেটিভে খুবই সোজা, এই বাক্যটা জাস্ট হচ্ছে তুমি এভাবে লিখবে, কুতুব, কুতুবের সঙ্গে কী দিব আমরা? ডাজ নট দিব। এই যে ডাজ এবং নট, কুতুব ডাজ নট প্লে, এবং এবার কিন্তু এস দিব না কারণ এখানে তো এস দিয়েই দিলাম। কুতুব ডাজ নট প্লে ফুটবল। ওকে, তো কুতুব ডাজ নট প্লে ফুটবল। তো খেয়াল রাখবে যে এই যে এখানে সাবজেক্ট এবং এইখানটাতে ভার্ব,
আর এই যে এইখানটাতে একটা নেগেটিভ বসে গেল, মানে বাক্যটাকে আমরা নেগেটিভ করেছি, এটাকে কিন্তু আমরা নাবাচক বাক্য বলবো, বা ইংরেজিতে বললে নেগেটিভ বলা হয়, নেগেটিভ বাক্য। বাক্যটার মধ্যে না আছে, তো না কথাটা যুক্ত করতে চাইলে সরাসরি নট দিলে কিন্তু হবে না, এই যে এখানে নট দিলে হবে না, নটের সাথে কিন্তু ডাজ নট, ডু নট বসাতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো ডাজ নট আর ডু নট, তো আমার মনে হয় তোমরা বুঝতেই পারছো। ডাজ নটটা আসে হলো যখন এই যে কুতুবের জায়গাটা, যেটা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যে হি, শি, ইট, অর্থাৎ এই কুতুবের জায়গা, সাবজেক্টের জায়গাটাতে যদি হি বসে বা কুতুব বসে, শি বসে বা সকিনা বসে বা ইট বসে, এই তিনটা সাবজেক্ট থাকলেই কিন্তু এই ডাজ নট বসবে। আর এখানে ভার্বটা কিন্তু বেস ফর্মে থাকবে। ডাজ নট যখন দিব তখন ভার্ব কিন্তু বেস ফর্ম, ভার্বের সাথে আবার এস, মানে ডাবল এস দরকার নেই, তুমি এখানেও এস দিচ্ছ আবার এখানেও ধরো এস দিচ্ছ, দরকার নেই, নো নিড। আমরা মজা করে এভাবে বলতে পারি যে একটা এস দিলেই হবে। এবার আমরা পরের যে বাক্যটা দেখব, নেগেটিভ বাক্য দেখলাম, এবার বাক্যটা দেখতে চাই, ধরো এই বাক্যটায় প্রশ্নবোধক করব, তখন এই যে ডাস, যেটা আমরা সাহায্যকারী ভার্ব, এটাকে আমরা সামনে আনবো। ডাস কুতুব, বাক্যটা এইভাবে লিখব, আর ডাস কুতুব, তারপরে কী দিব, প্লে ফুটবল, ডাস কুতুব প্লে ফুটবল, এটা কিন্তু প্রশ্নবোধক, হ্যাঁ, বাংলায় বলে প্রশ্নবোধক, আর ইংরেজিতে বলা হয় কি, ইন্টারোগেটিভ, ইন টিই ডাবল আর, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আসলে। তো এটা কিভাবে হয়, এই যে ডাসটা সামনে চলে আসলো, মানে সাহায্যকারী ভার্বটা সামনে, আর এখানে তো ভার্ব থাকবেই, সাবজেক্ট এটা কিন্তু ভার্ব, এবং সাবজেক্টের সামনে সাহায্যকারী ভার্ব থাকতে হবে। সাবজেক্টের সামনে যদি ভার্ব থাকে তাহলে সেটা প্রশ্নবোধক হবে। ডাস কুতুব প্লে ফুটবল, কুতুব কি ফুটবল খেলে, এরকম কিন্তু বাংলাটা। তাহলে আমরা প্রশ্নবোধকও দেখলাম। এবার আমরা দেখব আর একটা ক্যাটাগরির সেন্টেন্স, নেগেটিভও হবে প্রশ্নও হবে। কীরকম হয়, এই যে ডাজ দিয়ে যে প্রশ্নটা করলাম, হ্যাঁ, এই ডাজের সাথে তুমি যদি ডাজেন্ট করতে পারো, নটও যুক্ত করতে পারো, তাহলে হবে ডাজ নট, বা সংক্ষেপে ডাজেন্ট। ডাজ, তারপরে এন, একটা ঊর্ধ্ব কমা, ওখানে ও বসবে না, তারপরে টি, এটাকে শর্টকাট বলা হয় ডাজেন্ট। তাহলে ডাজেন্ট কুতুব প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন। এবার কিন্তু দেখো নটটাও বসলো, ডাজও বসলো, খেয়াল করতে হবে কিন্তু বাক্যটা, হ্যাঁ, দেখো এই জায়গায় ডাজ তো আগে থেকে ছিলই, এবার শুধু নট যুক্ত হয়ে এলো, ডাজেন্ট কুতুব প্লে ফুটবল, এটা কিন্তু প্রশ্ন এবং নেগেটিভ দুটাই। তাহলে আমরা কি বলতে পারি, ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ দুটোই কিন্তু, প্রশ্ন না এবং কি, প্রশ্ন প্লাস না, দুটো মিলে একসাথে। তো নর্মালি না আমরা একটা টেন্স দিয়ে এই রকমের 4টা অর্থ তৈরি করতে পারি একটা টেন্স থেকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আমরা পড়ছি, এখান থেকে 4 রকমের অর্থ আমরা চাইলে তৈরি করতে পারবো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার একটু রিভিউ করে দিই তোমাদের। নাম্বার 1-এ আমরা বলেছিলাম অ্যাফার্মেটিভ বাক্য, যেটা সাবজেক্ট এবং ভার্ব থেকে, এই দেখো সাবজেক্ট এবং ভার্ব। নাম্বার 2-তে আমরা বলেছিলাম সাবজেক্ট, তারপর একটা নেগেটিভ ঢুকে গেছে এখানে, যেটা সরাসরি নট দেওয়া যাবে না, ডু নট বা ডাজ নট, তারপরে কিন্তু ভার্ব। তারপরেরটা আমরা যেটা দেখলাম যে সাবজেক্ট, যেটা তার সামনে একটা সাহায্যকারী ভার্ব, এই যে দেখো, তারপরে কিন্তু ভার্ব। প্রত্যেক প্রশ্নে কিন্তু এরকমই হবে। আবার প্রশ্ন আর নাবাচক যদি একসঙ্গে দাও, তাহলে প্রশ্ন এবং না সামনে দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব। তো এইগুলোকে স্ট্রাকচারও বলা হয়, মানে কাঠামো বলা যেতে পারে। এখন একটা জিনিস এখানে বাকি রইল, সেটা হলো এই যে ডাজ। তো মনে রাখতে হবে ডাজ ব্যাপারটা কিন্তু ইউজ হয় হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার, এইগুলোর সাথে, আর বাকি প্রশ্নগুলোর সাথে কিন্তু ডু নট বা ডু ইউজ হবে। এই ছিল হচ্ছে আমাদের
এইটুকু আলোচনা। এর পরের ধাপে আমরা যাব, সেটা আরেকটু অন্য কিছু ফানি জিনিস, বাট দরকারি কথা বলবো। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন এই যে বি ভার্ব নামে একটা ভার্ব আছে, কেমন তোমরা সবাই কম বেশি জানো, এই যে বি ভার্ব। তো বি ভার্ব সমান আমরা বলে থাকি এম, ইজ, আর। এগুলো কিন্তু বি ভার্ব, মানে বি মানে যে হওয়া, এম মানেও কিন্তু হই, ইজ মানেও হয়, আর মানেও কিন্তু হয়। এই জন্য এগুলো সবগুলোকে বি ভার্ব বলা হয়। আরও আছে, যেমন হওয়াটাকে অতীত বললে হয় ওয়াজ, ছিল, বা ওয়ার। এগুলো কিন্তু বি ভার্ব। তারপরে বির সাথে আইএনজি করলে বিং হয়, হওয়া, বা বিন, হয়েছে টাইপের আর কি, এটাও কিন্তু বি ভার্ব। তো এখানে যেগুলো লিখলাম এগুলো কিন্তু সবই বি ভার্ব, এবং এই বি ভার্বের ব্যবহার কিন্তু প্রচুর হয়। যেমন আমরা বাংলা বাক্যে সাধারণত বি ভার্বের ব্যবহার অনেক সময় দেখি না। যেমন আমরা যদি এরকম লিখি, বাংলা দেখো খেয়াল করে, কুতুব সাহেব, মানে কুতুব সাহেব একজন নেতা। এই বাক্যটার মধ্যে খেয়াল করো, মনে হবে ভার্ব নাই, কুতুব সাহেব একজন নেতা, ভার্ব মনে হচ্ছে না কোথাও, মানে ক্রিয়া আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো যে বাক্যগুলোতে এরকম ক্রিয়া আমরা খুঁজে পাবো না, বাট এই বাক্যটা পড়ে মনে হচ্ছে এটা বর্তমান সময়ের কথা, যেহেতু অতীত কোনো উল্লেখ নাই, 3 বছর আগে, 4 বছর আগে এরকম কোনো কিছু নাই, সুতরাং এইটাকে আমরা ধরে নিতে পারি বর্তমান সময়ে, বর্তমান সময়ের কথা এটা। তাহলে কুতুব সাহেব আমাদের নেতা, এটা ইংলিশ লিখতে গেলে কিন্তু বি ভার্ব লাগবে। এই জন্য আমরা বলি যে বাংলা বাক্যে ক্রিয়া যখন থাকে না, তখন সেখানে বি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর ব্যবহার হয়। সাধারণত তোমরা দেখবা অ্যাম, ইজ, আর আমরা ব্যবহার করে থাকি। এই বাক্যটা তো তাই বসবে। এখন তোমরাই বলো কী হবে। মিস্টার কুতুব ইজ এ লিডার, এটার ইংলিশ হতে পারে মিস্টার কুতুব ইজ এ লিডার, কুতুব ইজ এ লিডার। এই যে এখানে বি ভার্বটা বসে গেল। তো এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। ছেলেটি স্মার্ট যদি বলা হয়, ছেলেটি স্মার্ট, খেয়াল করো, ছেলেটি যখন স্মার্ট বলবে, এটার মধ্যে কিন্তু ভার্ব নাই, বাট একটা বি ভার্ব আছে। তুমি ইংলিশ লেখো তাহলেই হয়ে যাবে। ছেলেটি, দ্য বয় স্মার্ট লিখলে কিন্তু হবে না, দ্য বয় ইজ দেওয়া লাগবে, তারপরে স্মার্ট। এটার বাংলা করলে হয় ছেলেটি হয় স্মার্ট। তো হয় কথাটা আমরা আসলে বেশি ব্যবহার করি না। তো এটা একটা ফানি সিস্টেম, আমি মনে করি তোমরা ব্যবহার করবে, এবং এটা কিন্তু কাজেও লাগবে। কেমন? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারো কারোর জন্য। এর পরের যে ধাপটাতে আমরা যেতে চাচ্ছি, আর একটু উদাহরণ আমরা দেখব। চলো দেখি। আসলে এত বিস্তারিত বলার কারণ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার প্রচুর, যত জানবে ততই তোমার লাভ হবে। তো আমরা অলরেডি তো গল্প ছড়ার ভেতর দিয়ে ভার্বের সাথে এস বা ইএস কখন হয় মনে আছে তোমাদের? যখন কোনো ভার্বের শেষে, আবার একটু তোমাদের মনে করে দেই, কোনো ভার্বের শেষে যখন সিএইচ বলেছিলাম, তাই না? তারপরে ও বলেছিলাম, সিএইচের ওয়াশ ছিল, ও ম্যাঙ্গো ছিল। তারপরে ধরো এস এইচ, তারপরে হচ্ছে এস এস ডাবল এস ছিল, তারপরে হচ্ছে এক্স ছিল। এইগুলো ভার্বের শেষে থাকলে এস বা সরি এস তো নয়, এটাকে আমরা বলতে পারি তখন ইএস, ভার্বের সাথে ইএসে যুক্ত হয়। এটা জাস্ট একটা মনে করে দিলাম। মনে করে দেওয়ার কারণও আছে। যেমন আমি এখন একটা বাক্য লিখতে চাচ্ছি, বাক্যটা যদি এইরকম হয় যে তিনি আমাদের ইংরেজি পড়ান, ধরো তিনি মানে হি টিচ, খেয়াল করো, TEACH, তাহলে যে সিএইচ, সুতরাং দিতে হবে ইএস, সিএইচ, যেখানে দেখো সিএইচ আছে ভার্বের শেষে। এখানে যে সূত্রগুলো লিখলাম এগুলো কিন্তু ভার্বের কি শেষে থাকে। হ্যাঁ, তাহলে হি টিচেস আস ইংলিশ,
এটা একটা ধরো রিভিশন টাইপের জিনিস হচ্ছে। তিনি আমাদের ইংরেজি শেখান, শেখান। এখানে কিন্তু টিচার্স মানে কী হবে? শেখান। এটা কিন্তু তার অভ্যাস বলতে পারো, প্রতিদিনের কাজ এরকম। তারপর ধরো এমন হতে পারে শি, আরেকটা ভার্ব আমরা ধরতে পারি, ধরো রাশ আর ইউএসএইচ থাকলে এই যে এসএইচ কেমন শেষে থাকলেও কিন্তু ইএস হবে। রাশেস, শি রাশেস, সে দৌড়ে গেল টু দ্য স্পট, স্পটে গেল মনে করো। তো এখানে কি ঘটলো? একই ঘটনাই এখানে যা ঘটেছে, ইএস ইএস, এই যে শেষে সিএইচ ছিল, এসএইচ ছিল, ব্যাপারগুলো কিন্তু ফলো করতে হবে, হ্যাঁ, এবং নোট নিতে হবে যেখানে দরকার। ঠিক এরকমভাবে তুমি যত ইচ্ছে তত লিখতে পারবে। আরও কিছু ভার্ব, যেমন তুমি যদি গো ইউজ করো তোমাকে কিন্তু কী করতে হবে? গোস করতে হবে, তাই না? তারপরে ধরো রিল্যাক্স যদি ইউজ করো, রিল্যাক্স শব্দগুলো আমার মাথায় আসতেছে, রিল্যাক্সেস ইউজ করতে হবে, ইএস দিতে হবে, ইএস দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম, মনে করার জন্য বলি, যদি কোনো মানে ভার্বের শেষে ওয়াই থাকে, মনে আছে তোমাদের? ওয়াই ওয়াই, যেমন ধরো আমরা একটা শব্দ ফ্লাই বলেছিলাম, ক্যারি বলেছিলাম, ওয়াই উঠে আইএস যুক্ত হয়ে যায় যদি তার সামনে কনসোনেন্ট থাকে, আর ভাওয়াল থাকলে তো হবে না। তো এইগুলো আসলে একটু খেয়াল করতে হবে তোমাদের কিন্তু, না হলে নিয়মগুলো মাথায় থাকবে না, কাজও করবে না ব্রেন। এইবার আমরা যথারীতি চলে যাব আরেকটা মজার তথ্য দিতে, সেটা একটু এইভাবে পড়াই। এই যে আমরা বললাম যে যা কিছু অভ্যাস, এই ব্যাপারগুলো আরেকটু সহজ করার জন্য আমরা কিছু বাক্য লিখি। যেমন চিরসত্য কেন বলা হয়? যেটা সবসময় সত্য, চিরসত্য। যেমন আমাদের সবচেয়ে সহজ যে উদাহরণ, পৃথিবী সূর্যের, ঠিক কিনা বলো, চারদিকে ঘোরে, চারদিকে ঘোরে। এই বাক্যটা চিরসত্য বলা যায় কি না? যায়। তো চারদিকে ঘোরে, ঘোরে কিন্তু এখানে ভার্ব, ঘোরে মানে কি? প্রতিদিনই ঘোরে, এই অর্থেই কিন্তু এটা চিরসত্য। সো এইখানে যে ঘোরে, এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখতে হবে। তো ঘোরের ইংলিশ হচ্ছে সাধারণত হচ্ছে মুভ ইউজ করি আমরা, তাহলে হয় মুভ লিখতে হবে অথবা মুভস লিখতে হবে। আর কোনো পথ আছে? নাই কিন্তু। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার আমি যেটা তোমাকে দেখাতে চাই, ধরো প্রতিনিয়ত ঘটে এমন কাজ, প্রতিনিয়ত, খেয়াল করো আমি লিখি একটু সহজ করার জন্য, প্রতিনিয়ত ঘটে। তো প্রতিনিয়ত ঘটে এমন কাজ, প্রতিনিয়ত ঘটে, যেমন সে প্রতি মাসে ঢাকা যায়, সে প্রতি মাসে ঢাকা যায়, ঢাকা যায়, এখানে কিন্তু ভার্ব আমার যায়। তো খেয়াল করো প্রতি মাসে, তাহলে প্রতি মাসে এই শব্দ আর যায় তো আসেই, দিয়ে কি বোঝায়? সাধারণত প্রতিনিয়ত বোঝাচ্ছে, তার মানে এটাও এক ধরনের অভ্যাস, কম বেশি অভ্যাস, তাই না? তাহলে আমরা বলতে পারি প্রতিনিয়ত ঘটে এরকম কোনো বাক্য তুমি যদি ইংরেজিতে লিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। মানে মানে এই যে যায়, গো, এটা হয় গো হবে অথবা গোজ হবে। বুঝতেই পারছো কেন গো আর গোজ বলতেছি বারবার। 3 নাম্বার আমরা বলতে পারি, ধরো কোনো লেখক বা মনীষীদের বাণী বোঝাতে, মানে যেটা পৃথিবীতে অলরেডি সত্য হিসেবে প্রতিষ্ঠিত, এরকম কোনো লেখক বা মনীষীর বিখ্যাত কোনো কথাবার্তা আমরা যখন বলি না, যেমন রবীন্দ্রনাথ বলেন এরকম আর কি, বা বিখ্যাত কোনো কবি বলেন এরকম। তো কোনো বিখ্যাত লেখক বা মনীষীদের বাণী, তো আমরা শর্টকাট লিখতে পারি লেখক বা মনীষী তাদের বাণী, লেখক বা মনীষীদের বাণী, লেখক বা মনীষীদের বাণী যদি বোঝায় এরকম কিছু, লেখক বা মনীষীদের বাণী
বোঝালেও আমরা কিন্তু আলটিমেটলি কী করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। লেখক বা মনীষীদের বাণী, যেমন আমরা বলতে পারি যে আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এরকম যে কোনো কথাই। যাই হোক, তাহলে লেখক মনীষীদের বাণী যেটা অতীতে বলেছেন সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট। 3 নাম্বারে যেটা আমরা নিতে চাই, মানে অতীতে ঘটে গেছে, মানে অতীতের ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক মানে যেটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত। যেমন আমরা বলি না যে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, তো এটাকে আমরা বলতে পারি ঐতিহাসিক ঘটনা, মনে রাখার জন্য আর কি। কোনো ঐতিহাসিক ঘটনা কেউ যদি লিখতে চায় তাহলে সে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে পারবে ঐতিহাসিক ঘটনা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঐতিহাসিক ঘটনা। তো ঐতিহাসিক ঘটনার একটা উদাহরণ দিই আমরা, ভালো হয়। ঐতিহাসিক ঘটনা তো অনেক হতে পারে, তাই না? ইতিহাসে যেটা প্রতিষ্ঠিত সেটাই। তো সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন, তো আমরা লিখি শাহজাহান কি হয়েছে, তাজমহল নির্মাণ করেন। খেয়াল করো, তো শাহজাহান তাজমহল নির্মাণ করেন, এখানে যে নির্মাণ করেন এটার ইংলিশ হচ্ছে বিল্ড, তাই তো? BUILD, হয় বিল্ড হবে অথবা তুমি বলো কী হবে, বিল্ডস হবে। আমি শুধু ক্লুগুলো দিয়ে গেলাম। তাহলে এই যে এ পর্যন্ত 4টা ক্লু আমি দিলাম, এই ক্লুগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আরও কিছু ক্লু আছে, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। চলো এগুলো আমরা বাদ দিই, যেহেতু এগুলো আমরা শিখে ফেলেছি। বারবার মনে করে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কারণ সারাদিনে যত কথাবার্তা বলি, আমি জরিপ চালাই নাই, বাট আমার ধারণা এগুলোর মনে হয় 80%ই এই টেন্স ব্যবহার হয়, এতটাই গুরুত্বপূর্ণ। তো 5 নাম্বার ক্লুটা আমি এভাবে তোমাদের দিতে চাই। এটা তো ইতিমধ্যে পড়েছি যে অভ্যাসগত, যেটা বর্তমানে অভ্যাস, মানে অভ্যাসগত বর্তমান, অভ্যাসগত বর্তমান। অভ্যাস কিন্তু অতীতও হতে পারে, সেটা না। বর্তমানে যে অভ্যাস, বর্তমানে অভ্যাস কোনটা? যেমন সে প্রতিদিন পত্রিকা পড়ে, সে প্রতিদিন পত্রিকা পড়ে, হ্যাঁ, মানে প্রতিদিন। এর আগেও কিন্তু বললাম ওই রকমই কিছুটা, প্রতিদিন বই পড়ে বা পত্রিকা পড়ে, বই পড়ে। তো এখানে ভার্ব হচ্ছে পড়ে, এটা সমান কিন্তু রিড অথবা রিডস হতে বাধ্য। অভ্যাসগত বর্তমান, অতীত হলে কিন্তু হবে না, অতীত অভ্যাস না, বর্তমান যে অভ্যাস। এরপরে আমরা 6 নাম্বার যে টপিকে যেতে চাই, নিকট ভবিষ্যৎ। নিকট ভবিষ্যৎ বোঝাতেও আমরা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। নিকট ভবিষ্যৎ, যেমন কেউ বলতে পারে যে আগামীকাল, আগামীকাল মানে টাইমটা ফিক্সড। কিংবা ধরো বলতে পারে যে আগামীকাল আমার ট্রেন 10টায় ছাড়বে, ফিক্সড মনে করো, নিকট ভবিষ্যৎ, যেটা ফিক্সড করা আছে এরকম। বা এমনও হতে পারে যে আমি আগামীকাল ঢাকা যাব, নিকট ভবিষ্যৎ যদি মিন করে আর কি। নিকট ভবিষ্যৎ, কাছাকাছি ভবিষ্যৎ, যেটা ধরো আসলে বলা যেতে পারে ঘটবেই এরকম। তো আমরা এটা এরকম লিখি, নিকট ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো নানান রকম হয়, মানে হতেও পারে নাও পারে, এরকম না। যে ভবিষ্যৎটা ধরে নেওয়া হচ্ছে হবে, এইরকম যে ভবিষ্যৎ আসলে সেটা আমরা কথা বলছি নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা কিন্তু ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনিট। ব্যাপারটা কিন্তু এইরকম, বাট এটার মধ্যে একটা নিশ্চয়তা, এরকম একটা বিষয় আমরা খেয়াল করে থাকি। এরপরের যে পয়েন্টটা, সেইটা তো জানোই তোমরা যে ইম্পারেটিভ সেন্টেন্স নামে যে সেন্টেন্সগুলো আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কী হয়, ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব প্লাস তারপরে বাকি অংশ থাকে। যেমন আমরা একটা উদাহরণই লিখি, ডু দ্য
অঙ্কটা করো, ডু দ্য সাম। তো এখানে এটা কিন্তু সবসময় কি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এই ডু দ্য সাম এখানে কিন্তু কখনো এস বা ইএস হবে না, এস বা ইএস হবে না। এই ডুটা এটা মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স যে ভার্বটা শুরু হয় এটা কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট বেস ফর্মে, এস বা ইএস ফর্ম কিন্তু কখনোই হবে না, সবসময় বেস ফর্মে আমরা লিখব। তো এটাও আসলে করা যায়। তারপরে আরও কিছু ব্যবহার আছে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। অপটেটিভ সেন্টেন্স যখন আমরা ইউজ করি, অপটেটিভ সেন্টেন্স, এর আগেরটা বললাম ইম্পারেটিভ। অপটেটিভ সেন্টেন্সগুলোতে সাধারণত দোয়া, আশীর্বাদ এরকম থাকে না। যেমন আমি যদি তোমাকে বলি সুখী হও, মে দিয়ে বাক্যটা শুরু করব, মে ইউ, তারপরে কি দেব, বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। তো এই যে বাক্যটা খেয়াল করো, বি বসলো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে মে এবং বি। সাধারণত বাক্যগুলো শুরু হয় এরকমভাবে, মে দিয়ে, এরকম আরও কিছু শব্দ আছে। তো তারপরে ভার্বের কিন্তু বেস ফর্ম, মে ইউ বি হ্যাপি, এটাও কিন্তু সুখী হও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা নেই। তো এরকমভাবে আসলে আমরা ইউজ করতে পারি, এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করতে পারে, বাট জিনিসগুলো প্রায় ঘুরে ফিরে একই রকম। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সেও আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপারেটিভ সেন্টেন্সেও আমরা ইউজ করি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কিন্তু মজার। মোটামুটি এই জিনিসগুলো যদি তুমি নোট নিতে পারো এবং উদাহরণ সহ চিন্তা করে 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 আগাতে পারো, পরিশেষে ভালো একটা গ্রামার বই যদি তুমি আবার একটু নিজে নিজে পড়ো, আমার মনে হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দারুণভাবে তুমি শিখতে পারবে। তবে আমি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়ে বিদায় নেব। অবশ্যই যখন তুমি আমার ক্লাস করার পর আরও কিছু জানতে চাবে, এই ক্লাসই যথেষ্ট হিসেবে নেওয়া যাবে না। ক্লাসগুলো হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া, তোমাকে উৎসাহিত করা। অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে পরবর্তীতে বই। তো সেক্ষেত্রে আমি যে বইগুলো প্র্যাকটিস করতে বলবো, যেমন অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার নামে একটা বই আছে, দারুণ, প্র্যাকটিস করার জন্য খুবই ভালো। অক্সফোর্ড প্র্যাকটিস গ্রামার, এটা প্র্যাকটিস, ডিরেক্ট প্র্যাকটিস, এখানে সূত্র টুত্র কম, বাট প্র্যাকটিস বেশি, আনসারও দেওয়া আছে, ইউজ করতে পারো। আর গ্রামার বই হিসাবে তোমরা আমি মনে করি পিসি দাস নামে একজন রাইটারের একটা বই আছে, উনি সম্পাদনা করেছেন, এটা মূলত রেন অ্যান্ড মার্টিনের বই। রেন অ্যান্ড মার্টিন, বইটার নাম হলো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। আর একটা বই আছে হচ্ছে তোমার হাই স্কুল ইংলিশ গ্রামার, ওইটা সরাসরি রেন অ্যান্ড মার্টিন, মানে রেন অ্যান্ড মার্টিনেরই লেখা সরাসরি। হ্যাঁ, তো এই বইগুলো, যেমন এই বইটা বাংলা ভার্সনও পাওয়া যায়, আর এইটা কিন্তু ইংলিশ ভার্সন সরাসরি, যার যেটা ইচ্ছা। আর এগুলোর বাইরে আর একটা বই আছে, ওইটা হলো জাকির হোসেনের লেখা, SM জাকির হোসেন, জাকির হোসাইন, বানান ভুল হতে পারে একটু। তো তার একটা গ্রামার বই আছে, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইগুলো তুমি যদি পড়ো, মোটামুটি আমাদের দেশে বেশি প্রচলিত, ভালোই লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।